নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদের যে কোনো রকম শারীরিক সমস্যা যদি আপনারা অনুভব করে থাকেন, কিংবা হয়তো এরকম হচ্ছে যে অনেক দিন ধরেই আপনার এই শারীরিক সমস্যাটা রয়েই গিয়েছে, আপনি বহু ডাক্তার দেখিয়েছেন, তার কিন্তু কোনো রকম উপশম পাননি, তার জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা লাইভ অনুষ্ঠানে আসছেন শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা খুব সহজেই অত্যন্ত নিখুঁতভাবে ডাক্তারবাবুদের সঙ্গে লাইভ ফোনের অনুষ্ঠানে ফোনের মাধ্যমে যুক্ত হতে পারেন এবং আপনি আপনার শারীরিক সমস্যা যেগুলো রয়েছে সেগুলোর জন্য কি কি পরবর্তী পদক্ষেপ আপনারা গ্রহণ করতে পারেন এবং সেই পরবর্তী পদক্ষেপগুলো কি কি হবে এবং কি কি কাজ করলে কিংবা কি কি রকমভাবে আপনার জীবনশৈলীটা যদি আপনি পরিবর্তন করতে চান, করলে আপনি কি কি উপকার পাবেন, কিংবা আদৌ আপনার সেই শারীরিক সমস্যার সমাধান হবে নাকি সেই শারীরিক সমস্যা থেকেই যাবে, এই নানান ভাবনা চিন্তা থেকেই কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা লাইভে আসছেন। আর আজকেও কিন্তু আপনাদের জন্য এমন একজন ব্যক্তিত্ব আমাদের এই লাইভ ফোনের অনুষ্ঠানে উপস্থিত, যে মানুষটি যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা আয়ুর্বেদকে পাশে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা কি করে সুন্দর করে এগিয়ে চলতে পারি। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম শারীরিক সমস্যারই সম্মুখীন হচ্ছি, আর তার মধ্যে যেটা সবচাইতে বেশি এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাসের মতন সমস্যা। এই সমস্যা কি সত্যি সত্যি অত্যন্ত জটিল সমস্যা, নাকি এই সমস্যারও সমাধান সূত্র পাওয়া যাবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কাছে? আমরা সেই আলোচনাই করব, কিন্তু চলুন তার আগে একবার আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যকে। ম্যাম, অনেক স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু, যারা 8 থেকে 80 বলতে গেলে, কোনো না কোনো শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আর বিভিন্ন কারণেই কিন্তু শারীরিক সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সব থেকে বেশি যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাসের মতন সমস্যা। তো এই সমস্যাটা কি সত্যি সত্যি খুব জটিল, নাকি এই ধরনের শারীরিক সমস্যারও ট্রিটমেন্টের মাধ্যমে মানুষ সুস্থ হয়ে উঠতে পারেন? যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, ডায়াবেটিস বা আমরা যেটাকে চলতি ভাষায় সুগার বলে থাকি, আজকে হয়তো প্রত্যেকের ঘরে ঘরে একজন বা দুজন ডায়াবেটিস এই সমস্যায় আক্রান্ত রয়েছেন। তো দেখুন, একে আমি কোনো ডিজিজ বলবো না, কারণ কেন ডিজিজ বলবো না, এটা একটা আপনার মেডিকেল কন্ডিশন। আমাদের যে ডে টু ডে লাইফস্টাইল রয়েছে বা আমাদের লাইফস্টাইল হ্যাজার্ড বা আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল, তার জন্যই কিন্তু এই সমস্যাটি আমাদের শরীরের মধ্যে আসছে। তবে আগে হয়তো এরকম ডায়াবেটিক পেশেন্ট আমরা এত বেশি হয়তো ছিল না, কিন্তু এখন যেটা আমি বললাম যে প্রত্যেকটা ঘরে একজন বা একাধিক লোক এই ডায়াবেটিস এর মতো সমস্যায় আক্রান্ত রয়েছেন। এবার এই ডায়াবেটিস তো আপনার এমন নয় যে আপনার জন্ম থেকে আপনার সুগারের সমস্যা রয়েছে, আপনি ডায়াবেটিক জন্ম থেকে, বা আপনার একদম হঠাৎ করে একদিন আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর আপনি দেখতে পেলেন আপনার ডায়াবেটিস হয়ে গেছে, এরকমটা তো হয় না। শরীর আপনাকে যে কোনো রোগের জন্যই আগের থেকে আপনাকে জানান দিতে থাকে। আপনি যদি সেটাকে ওভারলুক করে যান, তখনই কিন্তু সেই রোগটা বড় আকার নিয়ে আপনার শরীরের মধ্যে কিন্তু চলে আসে। এই যে ডায়াবেটিস বা এই যে ডায়াবেটিক মেলাইটাস বা সুগার, যেটা আমরা চলতি ভাষায় বলে থাকি, এটি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জেনেটিক, মানে যদি ফ্যামিলিতে থাকে যে মা বা বাবার মধ্যে রয়েছে, তাহলে সন্তানের মধ্যে সেই ডায়াবেটিসের মতো সমস্যা আসতে পারে। বা আপনার ডায়াবেটিসের মধ্যে দু রকমের ভাগ রয়েছে, একটা আপনার টাইপ 1, একটা আপনার টাইপ 2। কিছু কিছু আপনার সিচুয়েশন রয়েছে যেখানে আপনার ডায়াবেটিসের মতো সমস্যা আপনার কিন্তু রিভার্সেবল, মানে ঠিক হতে পারে। যেরকম আপনার জেস্টেশনাল ডায়াবেটিস আর হচ্ছে প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস মানে আপনার সুগারের যে রেঞ্জটা, স্পেশালি আপনার যে ফাস্টিং সুগারের রেঞ্জটা, সেটা যদি আপনার বর্ডার লাইনের মধ্যে থাকে, তাহলে কিন্তু সেটা রিভার্স হতে পারে, মানে সেটা কিন্তু আপনার পুনরায় আগের জায়গায়, নর্মাল জায়গায় আসতে পারে। আর এটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, মানে প্রেগনেন্সির সময়, ডিউরিং প্রেগনেন্সি যে ডায়াবেটিসটা অনেক মায়েদের ক্ষেত্রে দেখা দেয়, সেটাও কিন্তু আফটার ডেলিভারি ল্যাকটেশন পিরিয়ডে গিয়ে কিন্তু সেটা ঠিক হয়ে যায়, সেটাও কিন্তু আপনার রিভার্স হয়ে আবার আগের জায়গায় চলে আসতে পারে। তো এই দুটো আপনার রিভার্সেবল। এবার টাইপ 1, টাইপ 2, এবার সেটা একটু চেষ্টা করবো আপনাদের বিশ্লেষণ করার, যে দুটোর মধ্যে কি তফাৎ রয়েছে, কার হতে পারে বা কি হবে সেটা যদি আপনার হয়। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি পাইনা থেকে শঙ্কর দেব বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন শঙ্কর বাবু? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার কি শারীরিক সমস্যা বলবেন, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়সটা হচ্ছে 35 বছর। হুম। আর
সমস্যাটা হচ্ছে আমার পেটে মানে প্রবলেম হয়, মানে গ্যাসের প্রবলেম হয় এবং চোখের নিচে কালি পড়ে। আচ্ছা, এই শারীরিক সমস্যাটা আপনার কতদিন ধরে রয়েছে? বছর 2 হয়ে গেল। বছর দুয়েক। তো এর জন্য কি কোনো রকম ডাক্তার কিংবা চিকিৎসা করিয়েছেন? ডাক্তার তো দেখিয়েছি, কিন্তু ওই সমস্যাটা ঠিক মিটছে না, সেইভাবে বললাম যে আয়ুর্বেদিক চেষ্টা করবে একবার। একদমই। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আপনি শুনতে থাকুন, ম্যাম বলছেন। আচ্ছা, প্রথমত একটু আমি আপনার থেকে জানতে চাইবো, আপনি যে ডক্টর দেখিয়েছেন, তো আপনাকে ডক্টর কি বলেছে যে আপনার কি সমস্যা রয়েছে বা কেন এগুলো আপনার হচ্ছে, কিছু কি আপনাকে বলেছে? বলেছে বলছে তোমার রাত জায়গাটা একটু কম করতে বলেছে এবং খাওয়া দাওয়াটা লিমিট রাখতে বলেছে, এরকম। আচ্ছা, তো একদম ঠিক কথাই বলেছে। আমি আপনাকে জিজ্ঞেস করতাম যে আপনি রাত জেগে কোনো কাজকর্ম করেন কিনা। তো অবশ্যই রাত জাগাটা আপনাকে একটু কম করতে হবে। যদি রাত জেগে আপনাকে কোনো কাজ করতে হচ্ছে, সেখানেও আমি আপনাকে বলবো যে একটু আপনাকে কিন্তু সেটাকে আপনার প্রিকশন নিয়ে করতে হবে বা বন্ধ করতে হবে। যদি রাত জেগে কোনো কাজ না থাকে, যে আপনি এমনিতেই হয়তো রাত জাগেন, দেরি করে আপনি ঘুমান বা আপনার ঘুম পায় না ঠিকভাবে, তাহলে কিন্তু আপনার ডার্ক সার্কেলের মতো সমস্যা আসতে পারে। আর দ্বিতীয়ত, আপনি যেটা বললেন যে আপনার পেটের একটু সমস্যা হচ্ছে, গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, তার জন্য আপনার বাইরের খাওয়া দাওয়াটাকে আপনার বন্ধ করতে হবে। আর বাড়িতেও খুব বেশি তেল ঝাল মশলা এগুলো খাওয়া আপনার কিন্তু একদমই চলবে না। আপনার বয়স যথেষ্ট কম, মাত্র 25 বছর বয়সে আপনার ডার্ক সার্কেল হওয়া বা আপনার এরকম পেটের সমস্যা হওয়াটা একদমই কিন্তু বাঞ্ছনীয় নয়। তো একটু নিজের আপনি যত্ন নিন, একটুখানি আপনি চেষ্টা করুন যে বাইরের খাওয়াটাকে অ্যাভয়েড করতে। বাড়িতেই আপনি নর্মাল হালকা খাওয়া দাওয়া আপনি করুন। এমনিতে এখন প্রচন্ড গরম পড়েছে, বেশি হেভি খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনার চোখের ডার্ক সার্কেলের জন্য আমি আপনাকে বলবো যে একটু আপনাকে কিন্তু নিজের টেক কেয়ার করতে হবে। একটু তাড়াতাড়ি আপনি ঘুমানোর চেষ্টা করবেন। যদি কম্পিউটার ল্যাপটপে আপনাকে কাজ করতে হয়, তাহলে আপনি চশমা পরুন, পাওয়ারলেস গ্লাস পাওয়া যায়, আপনি সেগুলো পরুন। সেটা আপনার চোখকে আপনার প্রোটেক্ট করে রাখবে। বাইরে যখন আপনি দিনের বেলা বাইরে যাচ্ছেন, তাহলে আপনি কিন্তু একটু সানগ্লাস পরবেন। সানগ্লাসটা কোনো ফ্যাশন নয়, সেটা কিন্তু আপনার যে চোখের চারপাশের যে আপনার সেলগুলো রয়েছে সেগুলোকে ড্যামেজ করবে না, সেগুলোকে ভালো রাখতে সাহায্য করে। তো একটু নিজেকে প্রোটেকশনের মধ্যে রাখুন। আর তারপর যদি আপনি মনে করেন যে না, একটু আপনার চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু আপনি আমাদের যে কোনো হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আর আপনাদেরকে এই হেল্পলাইন নাম্বারটা হচ্ছে আপনাদের জীবনের একটা সুস্থতার চাবিকাঠি। কোন ডাক্তারবাবু কখন কোন সময় বসছেন, কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হচ্ছে, তাছাড়া অন্যান্য কোনো যদি জিজ্ঞাসা থাকে, আপনারা কিন্তু যে কোনো সময় এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই হেল্পলাইন নাম্বারটা শুধুমাত্র কিন্তু আপনাদের জন্যই। আপনাদের যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? আমি বঙ্কিম দাস, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বেলেঘাটা থেকে। বেলেঘাটা থেকে বলছেন বঙ্কিম বাবু। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আমার সম্বন্ধে। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা রয়েছে? আচ্ছা, আমি প্রেশার আছে, সুগার আছে, নর্মাল। নর্মাল। আচ্ছা আচ্ছা, আজকে আমার রুটি খাওয়ার পর আমি 10টার সময় রুটি খেয়েছি। রুটি খাওয়ার পর আমার দুবার, 1 ঘন্টা পর দুবার বমি করলাম। আপনার বয়সটা একটু মেনশন করবেন। আমার 74। 74 বছর বয়স। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন বাকিটা। হ্যাঁ। আচ্ছা, মানে আপনার কি সমস্যা এটাই, না আরো কোনো সমস্যা আপনি কিছু বলবেন? আমার এটাই আছে, আজকে হয়েছে এটা। আচ্ছা দুবার বমি করেছি আর উৎকট ভাব আসছিল। আচ্ছা, তো সেটা কি আপনি বাড়িতেই খাওয়া দাওয়া করেছেন না বাইরে খাওয়া দাওয়া করেছিলেন? না, আমি বাড়িতেই খাই। আজকে কিছু খাইনি। ওই 4টে রুটি খেয়েছিলাম। রুটি খাওয়ার পর 1 ঘন্টা পর থেকে উঠছি, আসতে বমি ভ্রমণ করলাম, তারপর আর কিছু খাইনি। তো 4টার সময় পর মুড়ি খেয়েছিলাম। আচ্ছা আর এখন খেলাম। আচ্ছা, দেখুন, এটা আপনার এখন তো হঠাৎ করে প্রচন্ড গরম পড়ে গেছে, তো আপনার সেটা গরম থেকেও হতে পারে যে আপনার ডাইজেশনটা প্রপারলি হয়নি, তার জন্য আপনার সেটা হয়তো ভমিটিং হয়ে গেছে, বমি হয়ে বেরিয়ে গেছে। তো আজকের দিনটা আপনাকে একটু এরকম হালকা খাবারের মধ্যে থাকতে হবে। আপনি দই ভাত খেতে পারেন, বা আপনি শুধুমাত্র মসুর ডালের যে জলটা রয়েছে সেই জলটা দিয়ে ভাত খেতে পারেন, একটু তার সাথে একটু লেবু মিশিয়ে। তাহলে আপনার এই নজিয়া বা ভমিটিং এর টেন্ডেন্সিটা থাকবে না। আর যদি এরকম আপনি যদি দেখছেন যে না কাল পরশু তরশু এরকম
হচ্ছে বা আবারও এই ঘটনাটা আপনার হচ্ছে, তাহলে কিন্তু একটু আপনার খাওয়া দাওয়ার মধ্যে একটু চেঞ্জেস করতে হবে, ঠিক আছে? আপনার যদি রুটি খেয়ে মনে হয় যে না আমার রুটি খেয়ে আমার সেটা সহ্য হচ্ছে না, অ্যাভয়েড করুন, খাবেন না। হ্যাঁ, আপনার সুগার রয়েছে, হয়তো আপনাকে বেশি পান্তা ভাত খেলেও পান্তাও খাই, আহ, পান্তা ভাত থালা ভাত আচ্ছা আগে রুটি খেয়েছিলাম। আচ্ছা, আর সেগুলো খেতে পারেন। দেখুন তাতে খুব বেশি একটা সমস্যা যে আপনার হবে এরকম নয়, মাঝে মধ্যে আপনি খেতে পারেন, ঠিক আছে? সেটা আপনার পেটটাকে ঠান্ডা রাখবে, কিন্তু খুব বেশি আমি বলবো না যে আপনি রেগুলার আপনি এরকম পান্তা ভাত খান বা আপনি জল ভাত খান, রেগুলার সেটা খান, সেটা আমি বলবো না। মাঝে মধ্যে খেতে পারেন। সুগার রয়েছে তাই আপনার 3 বেলা বা 4 বেলা ভাত খাওয়া চলবে না, যে কোনো এক বেলা আপনি ভাত খাবেন। আমি একবারই খাই। হ্যাঁ, একবারে আপনি ভাত খাবেন। আর রুটি খেয়ে যদি আপনার কষ্ট হয় তাহলে সেটাকে আপনি চেঞ্জ করুন, চেঞ্জ করে সেখানে আপনি ডালিয়া খেতে পারেন বা পোহা খেতে পারেন, একটু চেঞ্জ করে দেখতে হবে, ঠিক আছে? আর একদিন হয়েছে সেটা নিয়ে এত ঘাবড়াতে হবে না, ভয় পেতে হবে না। একটু ওআরএস খান আপনি, যেহেতু আপনার ভমিটিং এর সাথে আপনার ফ্লুইড অনেকটা বেরিয়ে গেছে, একটু দুর্বলতা আপনার ফিল হতে পারে, একটু ওআরএস এর জল খেতে পারেন বা একটু চিনি লবণ দিয়ে শরবত করে আপনি সেটা খেতে পারেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আমি একটু আপনাকে জিজ্ঞেস করব যে এখন আমাদের কিন্তু ওয়েদারটা অনেকটা মুড সুইং এর মতন হচ্ছে, যে এই আমরা হয়তো খুব গরমের মধ্যে দিয়ে যাচ্ছি, আবার হয়তো দেখা যাচ্ছে সন্ধ্যেবেলায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো এর ফলেই অনেকেই বলতে চাইছেন যে পেটজনিত সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। ম্যাম, যদি একটু দর্শকদেরকে বলে যে এই রকম মুড সুইং এর মতন সময় ঠিক কিরকম ধরনের খাদ্য খাবার আমাদেরকে খাওয়া উচিত যাতে আমরা পেটটাকে ঠিক রাখতে পারি। সত্যি এখন ওয়েদার অনেকটা চেঞ্জ হচ্ছে, আরো চেঞ্জ হবে। গরম কিন্তু আরো পড়বে, আরো মারাত্মকভাবে কিন্তু গরম পড়বে, টেম্পারেচার বাড়বে। নিজেকে সাবধানে রাখুন, যত্ন করুন। যদি প্রয়োজন না হয় বাড়ির বাইরেতে একদমই বেরোবেন না। পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে, হাইড্রেটেড রাখতে হবে নিজেকে। এবার বলবে অনেকে যে আমার জল খেতে ভালো লাগে না। ফ্লুইড ইনটেক আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ হতে হবে। শুধু জল খেতে যদি আপনার ভালো না লাগে, আপনি একটু শরবত করে খান, আপনি যেগুলো গ্লুকোজ গ্লুকন্ডি রয়েছে, এনার্জি ড্রিঙ্ক যেগুলো রয়েছে সেগুলো খান। কিন্তু অতিরিক্ত পরিমাণ আপনি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবেন না, তার জন্য যে আমি লিকুইড খেতে বলেছি বলে আপনি সারাদিন আপনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, 2 লিটারের বোতল আপনার একদিনে শেষ হয়ে যাচ্ছে, সেই জিনিসটা করবেন না। কার্বোনেটেড ওয়াটার একদমই নয়, নর্মাল জল, তার মধ্যে একটু আপনি চিনি লবণ দিয়ে শরবত করে খান, লেবুর শরবত করে খান, এগুলো আপনি খেতে পারেন। তো হাইড্রেশন যাতে আপনার প্রপার থাকে, ডিহাইড্রেশন যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। সানস্ট্রোকের প্রবণতার সম্ভাবনা প্রচুর পরিমাণে কিন্তু এখন বেড়ে গেছে, আরো বাড়বে। একটু সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে ইজিলি ডাইজেস্টেবল, মানে যেটা আপনার খুব সহজে আপনি হজম করতে পারবেন সেরকম খাওয়া দাওয়া করুন। খুব রিচ খাওয়া দাওয়ার এখন প্রয়োজন নেই। হ্যাঁ, এখন হয়তো আপনার বিয়ে বাড়ির নিমন্ত্রণ থাকবে বা কোনো ধরনের অনুষ্ঠান থাকবে, বাছাই করে আপনাকে খেতে হবে, কারণ কষ্টটা কিন্তু আপনিই পাবেন। যে আপনাকে খাওয়াচ্ছে সে হয়তো কষ্টটা পাবে না, আপনি খাওয়ার পর কষ্টটা কিন্তু আপনিই পাবেন। আপনার লুজ মোশন হয়ে গেল বা আপনার ভমিটিং হয়ে গেল, ডায়রিয়া হয়ে গেল, এগুলো অনেক কিন্তু প্রবলেম আসতে পারে। তো যেগুলো ইজিলি ডাইজেস্টেবল সেরকম খাবার খান। যে ফলগুলোর মধ্যে জলের মাত্রা বেশি রয়েছে, জামরুল রয়েছে, তরমুজ রয়েছে, আঙ্গুর রয়েছে, এই ফলগুলো বেশি করে খাবেন। যেই সবজিগুলোর মধ্যে জলের মাত্রা বেশি রয়েছে সেই সবজিগুলো খান। তার মধ্যে আপনি লাউ খেতে পারেন, স্কোয়াশ খেতে পারেন, এগুলোর মধ্যে জলের মাত্রা বেশি আছে, আপনি এই সবজিগুলো বেশি করে খাবেন। আর খাবার, ড্রাই খাবার খুব বেশি একটা খাবেন না, ঝোল বেশি দিয়ে বা ডাল দিয়ে এরকম খাওয়া দাওয়া করুন। খাওয়া দাওয়া আপনি ছাড়বেন না। অনেকেই বলে যে গরম লাগছে, খেতে ইচ্ছে করছে না, ডিনার স্কিপ করে দিচ্ছে, লাঞ্চ স্কিপ করে দিচ্ছে। খাবার স্কিপ করবেন না, অল্পই খান, সামান্য আপনি দই ভাতই খান, কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু আরো আপনার শরীর কিন্তু অস্বস্তি হবে, শরীর আরো বেশি কিন্তু খারাপ হবে। খাওয়া দাওয়াটাকে মেনটেন করুন, জলের মাত্রা ঠিক রাখুন, কোনো সমস্যাই হবে না একদমই গরমে। ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে যদি আমরা একটু সঠিক এবং পর্যাপ্ত পরিমাণে খাবার দাবারগুলো খেয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই জীবনশৈলীটা যদি সত্যি সত্যি একটু পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু অনেকটাই আমরা রোগ মুক্তির দিকে থাকবো। আর প্রত্যেকটা মানুষই কিন্তু চায় একটু নিরোগ সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সরঞ্জার বলছি, হাওড়া থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা আর আপনার বয়সটা? বয়স হচ্ছে 26। 26। আচ্ছা,
সমস্যা হচ্ছে যে আমার মানে মাথায় অতটা খুশকি হচ্ছে আর চুল পড়ে যাচ্ছে। আচ্ছা, মাথায় ড্যান্ড্রাফ হচ্ছে আর হেয়ার ফল হচ্ছে, তো এটা সমস্যাটা কতদিন ধরে হয়েছে? এটা আপনার হয়ে গেল 4 থেকে 5 মাস। 4-5 মাস, মানে 26 বছর বয়সেই চুল পড়ে যাওয়ার মতন সমস্যা দেখা দিচ্ছে। ম্যাম কি বলবেন? আপনার বাড়িতে এই সমস্যাটা কারোর রয়েছে কি, যে খুব তাড়াতাড়ি কম বয়সে চুল পড়ে যাচ্ছে? না, বাড়িতে তেমন কারণ নেই। আচ্ছা, আর যেটা আপনি বললেন যে আপনার মাথায় খুশকি হয়ে আছে, সেটা কি 12 মাসই থাকে? আর খুশকিটা বেশি শীতের সিজনে একটু বেশি হয়, আর তো মানে সামার সিজনে একটু কম থাকে। কি বলছেন, আরেকবার একটু পরিষ্কার করে বলুন। শীতের সিজনে একটু বেশি থাকে, কিন্তু সামার সিজনে মানে অতটা হয় না, কম হয়। মানে শীতকালে বেশি থাকে, মানে সামারে একটু কম থাকছে। আচ্ছা, দেখুন, আপনার যদি এটা ড্যান্ড্রাফ হয়, যদি খুশকির সমস্যা হয়, ঠিক আছে, সেটা আপনার আস্তে আস্তে সেরে যাবে। কিন্তু যদি সেটা আপনার কোনো অন্য স্কিন ডিজিজের দিকে হয়, যে আপনার ফাঙ্গাল ইনফেকশন রয়েছে বা আপনার স্ক্যাল্প সোরিয়াসিস রয়েছে, তাহলে কিন্তু তার জন্য আলাদা করে আপনাকে চিকিৎসা করতে হবে। তো সেটা দেখার প্রয়োজন রয়েছে। এবার পাশাপাশি আপনার হেয়ার ফলের প্রবলেম হচ্ছে, তো হেয়ার ফলের একটা কারণ তো আপনার যদি ড্যান্ড্রাফ হয় বা যদি আপনার স্ক্যাল্প সোরিয়াসিস হয়, সেখান থেকে আপনার যে চুলের যে আপনার গোড়াটা রয়েছে সেটা আপনার দুর্বল হয়ে যাবে, সেখান থেকে আপনার ফলিকল সহ আপনার চুলটা পড়ে যেতে পারে, আপনার হেয়ার লস হতে পারে। আর দ্বিতীয়ত আপনার কারণ হতে পারে যদি কোনো ধরনের কোনো মেডিকেল কন্ডিশন আপনার শরীরে থাকে, মানে ধরুন আপনার লিভারের কোনো সমস্যা রয়েছে বা থাইরয়েড বেশি রয়েছে বা অ্যালার্জির মাত্রা আইজি আপনার মধ্যে বেশি রয়েছে, তাহলেও কিন্তু এই প্রবলেমসগুলো আপনার মধ্যে আসতে পারে। তো আগে সেটা আমাদেরকে মানে দেখতে হবে যে কোন সমস্যাটার জন্য আপনারই হেয়ার ফলের প্রবলেমটা আপনার মধ্যে আসছে। তো একটুখানি আপনাকে বলবো যে আপনি হয়তো হাওড়া থেকে ফোন করছেন, তো হাওড়ায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, যেটা আপনার বাড়ির কাছাকাছি আমাদের চেম্বার রয়েছে। কাইন্ডলি একবার সেখানে এসে একটু আপনি দেখা করবেন। আরো ভালো হবে যদি আপনি আসার আগে একটা আপনার লিভার ফাংশন টেস্ট, এলএফটি রিপোর্ট, থাইরয়েডের জন্য একটা টিএসএইচ, আর অ্যালার্জির জন্য আইজিই, এই 3টে পরীক্ষা, রক্ত পরীক্ষা করে যদি আপনি একটু চেম্বারে নিয়ে আসেন, তাহলে খুব ভালো হবে, খুব সুবিধা হবে। আমরা অ্যাটলিস্ট একটা স্টেপ এহেড থাকবো, এগিয়ে থাকবো। তার সাথে আপনার যদি মনে হচ্ছে যে না, এটা আমার খুশকির সমস্যাই রয়েছে, একটুখানি আপনি পিওর নারকেল তেল নিন, তার মধ্যে একটুখানি লেবুর রস মিশিয়ে সেটা আপনি একদিন ছাড়া ছাড়া আপনার মাথায় আপনি সেটা দিয়ে একটু ভালো করে মাসাজ করুন। কোনো হার্বাল শ্যাম্পু ব্যবহার করবেন, কোনো ধরনের মার্কেটাইজড যে শ্যাম্পুগুলো রয়েছে, হার্শ কোনো শ্যাম্পু ব্যবহার করবেন না, হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন। আপনার যদি একটু ড্যান্ড্রাফের প্রবলেম হয়, আস্তে আস্তে সেটা কিন্তু আপনার অনেকটা কমে যাবে। চিন্তার কোনো কারণ নেই, একটু নিজেকে নিয়ে একটু শুধু ভাবতে হবে, একটু পরীক্ষাগুলো আপনি করিয়ে নিন, আর যেটুকু আমি বললাম সেটা আপনি করুন, দেখুন হয়তো এর মধ্যে আপনার সমস্যার সমাধানটা হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই হেল্পলাইন নাম্বারে ফোন করার কিন্তু কোনো সময়সীমা নেই। আপনাদের যে কোনো জরুরি অবস্থা হোক কিংবা যে কোনো কিছু জিজ্ঞাসা থাকুক না কেন, আপনারা অবশ্যই কিন্তু অবিলম্বে 9830235527 অথবা 37 এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারেন যে কোনো সমস্যার সমাধান পেতে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ডায়াবেটিস প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু আমরা ডায়াবেটিক পেশেন্ট দেখতে পাই, মানে এটার অ্যাকচুয়ালি কারণটা যদি একটু বলেন আমাদেরকে। দেখুন, ডায়াবেটিসের তো আমি প্রথমেই বললাম যে একটা আপনার জেনেটিক কারণ হলে আপনার হতে পারে, আর দ্বিতীয়ত আমাদের যেরকম সেডেন্টারি লাইফস্টাইল রয়েছে, মানে আমরা খাওয়া দাওয়া করছি, অফিসে চলে যাচ্ছি, অফিসের টেবিল চেয়ারে বসে কাজকর্ম করছি, তো সেখান থেকেও কিন্তু আপনার শরীরের মধ্যে আপনার ডায়াবেটিসের মতো আপনার যে সমস্যাটি সেটি আসতে পারে। তার দুটো কারণ, এক হচ্ছে যে আপনার শরীরে আমরা যে খাওয়া দাওয়া করছি তার মধ্যে যত রকমের মিনারেলস, ভিটামিনস যাই রয়েছে, তার মধ্যে গ্লুকোজ একটি পার্ট রয়েছে। এই গ্লুকোজ পার্টটা যদি আপনার শরীরের মধ্যে যদি আপনার বেশি হয়ে যায়, যদি সেটা ভালোভাবে আপনার ব্লাডের সাথে মিশতে না পারে, তখন কিন্তু আপনার শরীরের মধ্যে সুগারের মাত্রা বাড়তে পারে, ডায়াবেটিস হতে পারে। যদি ইনসুলিনের মাত্রা আপনার শরীরের মধ্যে কম থাকে, ইনসুলিন ইটসেলফ ইজ এ হরমোন, যেটা আমাদের প্যানক্রিয়াস নামক অর্গান থেকে বেরোচ্ছে, তো সেটা যদি আপনার শরীরে কম থাকে তাহলে আপনার শরীরের মধ্যে কিন্তু সুগারের মাত্রা বেড়ে যাবে। তো সেখান থেকে আপনার একটা প্রি ডায়াবেটিক বা আপনার ডায়াবেটিসের মতো ফেজ আপনার মধ্যে কিন্তু আসতে পারে। কারণ অনেকগুলো রয়েছে, কিছু আমাদের হাতে রয়েছে, যেটা আমাদের ভুলের জন্য বা আমাদের জন্য সেটা হচ্ছে, সেটাকে কিন্তু আপনি রেগুলেট করতে পারেন। যেটা আপনার জেনেটিক সেটাও আপনি রেগুলেট করতে পারবেন। কিভাবে করবেন সেটা অবশ্যই চেষ্টা করবো একটু বলার আপনাদের। একদমই, আমরা আবার আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? আমি বরানগর থেকে বলছি, অজিত দেব বলছি। আচ্ছা, বরানগর থেকে অজিত বাবু, বলুন কার সম্বন্ধে জানবেন?
আমার সঙ্গে জানো আচ্ছা, বলুন আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 37। আচ্ছা, 37, তাই তো? হ্যাঁ বলুন, একটু জোরে কথা বলবেন। আচ্ছা, সমস্যাটা হচ্ছে আমার চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। চোখের নিচে ডার্ক সার্কেল দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? হয়ে গেল 2-2.5 মাস হয়ে গেল। 2-2.5 মাস ধরে সমস্যাটা হচ্ছে, মানে এর জন্য কি আপনি আগে কোনো ডক্টর দেখিয়েছেন? না দেখায় না। দেখাননি। শুনুন ম্যাম বলছেন। আচ্ছা, আপনি রাত জেগে কি কোনো কাজ করেন বা রাত জাগতে হয় আপনাকে? হ্যাঁ, 12টা 12:30 1টা পর্যন্ত যাই। আচ্ছা, আর মানে তারপর যে আপনি ঘুমোতে যান কখন? ঘুমোতে যাই, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাই। মানে 12টা 1টার পর খাওয়া দাওয়া করে তারপর ঘুমোতে যান? ঘুম থেকে ওঠেন কখন আপনি তাহলে? 6:30 7টা। প্রথম কথা তো আপনার যে এই যে লাইফস্টাইলটা আগে এটাকে চেঞ্জ করুন। আপনি যদি 12টা 1টা অবধি আপনাকে কাজ করতে হয়, তারপর আপনি খেতে যাবেন, তারপর আপনি শুতে যাবেন, তাতে তো আপনার এমনিতে ডার্ক সার্কেল আসবে। তার উপর আপনার ঘুমটা কমপ্লিট হচ্ছে না। আপনি যদি 2টোর সময়, আমি খুব তাড়াতাড়ি ধরলাম যে আপনি 2টোর সময় ঘুমোতে যাচ্ছেন, 6টার সময় যদি আপনি উঠেই যাচ্ছেন, তাহলে আপনার তো মাত্র 5-6 ঘন্টা আপনার ঘুম হবে, তারও কম। 4 ঘন্টার মতো হয়তো আপনার ঘুম হবে, তো আপনার তো ঘুমটা আপনার কমপ্লিট হবে না, তাহলে তো ডার্ক সার্কেল আপনার এমনিতেই আসবে। তার উপর আপনি যে কোনো ধরনের মলম লাগান, ক্রিম লাগান, ওষুধ খেয়ে নিন, আপনি ঘরোয়া টোটকা করুন, আপনি ওই আলুর রস, শশার রস লাগান, কিচ্ছু হবে না তাতে। আপনার এই যে জিনিসটাকে, এটাকে আপনার চেঞ্জ করতে হবে। যদি আপনাকে রাত জেগে কাজ করতে হয় আপনি করুন, তাতে তো আমি বারণ করবো না। তাহলে আপনার ডিনারটা অ্যাটলিস্ট আগে আপনি করে নিন। আপনি 9টা-10টা অ্যাটলিস্ট ডিনারটা করে নিন, তারপর আপনি কাজ করুন, তারপর আপনি শুতে যান। খেয়াল রাখবেন যাতে আপনার ঘুমটা অ্যাটলিস্ট 6 ঘন্টা, 6 আওয়ার্স যাতে হয়। আর না হলে আপনার তো শুধুমাত্র আপনার ডার্ক সার্কেল নয়, আপনার চোখের সমস্যা চলে আসবে, বা আপনার আরো অন্যান্য আপনার জিআই প্রবলেম চলে আসবে, মানে আপনার হজম শক্তি কমে যাবে আস্তে আস্তে, গা হাত পার ব্যথা শুরু হয়ে যাবে আপনার কম বয়সে, তো অনেক ধরনের রোগ চলে আসবে। কিন্তু একটু এই লাইফস্টাইলটাকে আপনি চেঞ্জ করুন, এটা আপনাকে করতেই হবে, ঠিক আছে? এই জিনিসটা আপনি করুন, তাহলে আপনার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। রইল কথা আপনার ডার্ক সার্কেল, তো আপনি যদি রাত জেগে আপনার যদি কম্পিউটার ল্যাপটপে কাজ করতে হয়, আপনাকেও বলবো যে একটু আপনি চশমা ব্যবহার করুন, পাওয়ারলেস গ্লাস হয় সেগুলো আপনি ব্যবহার করুন। সেটা আপনার চোখকেও প্রোটেক্ট করবে, বা চোখের চারপাশে যে আমাদের সেলগুলো রয়েছে সেগুলোকেও প্রোটেক্ট করবে। একটু নিজের ধ্যান রাখুন, একটু খেয়াল করুন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনারা হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্যই ঝাড়গ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাবাসীরা আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগরে কিন্তু নতুন চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গঙ্গারামপুরেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে এবং গৌহাটিবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা ক্লিনিকে ছুটে যাচ্ছেন, যাতে আপনারা আয়ুর্বেদকে সাথে নিয়ে, আয়ুর্বেদকে পাশে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটাতে পারেন। আপনারা প্রত্যেকেই জানেন আয়ুর্বেদ হচ্ছে অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতি, আর আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিকেই এবং পরম্পরাকে যারা বহন করে নিয়ে চলেছেন
তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। যখনই ডাক্তারবাবুরা লাইভে আসছেন তখনই কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছেন যে যদি আমরা আয়ুর্বেদকে সাথে নিয়ে, আয়ুর্বেদকে ভালোবেসে কিংবা আয়ুর্বেদিক মতেই যদি আমরা জীবনশৈলীটাকে পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের মধ্যে রোগ মুক্তিটা ঘটবে। আর এটা কিন্তু ভীষণ দরকার, কারণ আমি আপনি প্রত্যেকেই কিন্তু চাই সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে, এবং তার জন্যই কিন্তু আয়ুর্বেদের মধ্যেই রয়েছে আপনার যে কোনো শারীরিক সমস্যারই নিমেষে সমাধানের উপায়। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ম্যাম, যেটা আপনি বলছিলেন যে ডায়াবেটিক শুধুমাত্র কিন্তু জেনেটিক্যালি হয় না, যদি আরেকটু বিস্তারিত দর্শকদেরকে জানান। দেখুন, আমি যেটা বললাম যে ডায়াবেটিস আপনার প্রথমত তো ডায়াবেটিস দু রকমের মেইনলি আমরা দেখে থাকি, টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস যেটা বাচ্চাদের মধ্যে হয়, একদম চিলড্রেনদের মধ্যে হয় বা টিনেজারদের মধ্যে হয়, সেটা কিন্তু রিভার্স করা ইজি, কারণ ওই সময়টায় আপনি যদি ঠিকঠাকভাবে যদি আপনি কেয়ার করতে পারেন, যদি তাকে একটু প্রোটেকশনের মধ্যে রাখতে পারেন, হ্যাঁ কিছু কিছু রেস্ট্রিকশন থাকবে, সেটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু এই টাইপ 1 ডায়াবেটিস কিন্তু খুব ইজিলি কিন্তু সেটা আপনার ঠিক হয়ে যেতে পারে। টাইপ 2 ডায়াবেটিস যে কোনো এজে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই কিন্তু হতে পারে। প্রবলেম হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে। এই যে ডায়াবেটিস হওয়ার কারণটা কি, যেটা আমি বললাম যে আমাদের শরীরে যদি ইনসুলিনের মাত্রা যদি আমাদের কম থাকে, ইনসুলিন একটি হরমোন, তার একটা কাজ রয়েছে আমাদের শরীরের মধ্যে, তারই কাজ হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে শর্করা পার্ট যেটা রয়েছে, মানে গ্লুকোজ পার্ট যেটা রয়েছে, তাকে ব্রেকডাউন করা। সে যদি ঠিকভাবে ব্রেকডাউন না করতে পারে তখনই আপনার শরীরের মধ্যে ডায়াবেটিসের মাত্রা বাড়বে, আপনার সুগারের মাত্রা বাড়বে, সেটাকে আমরা ডায়াবেটিস মেলাইটাস বলে থাকি। তাহলে এই ইনসুলিনের মাত্রাটাকে পর্যাপ্ত পরিমাণ ভাবে থাকতে হবে। সেটার জন্য কি করতে হবে, আপনার প্যানক্রিয়াসকে আপনার ঠিক রাখতে হবে। আমাদের এই প্যানক্রিয়াসের একটি পার্টিকুলার একটা সেল থেকে, সেখান থেকে ইনসুলিনটা আমাদের বেরোয়, সেটা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। এবার বেসিক্যালি যে ট্রিটমেন্টগুলো হয়, যখন আমরা শুনি যে সুগারের ওষুধটা সারা জীবন খেয়ে যেতে হবে, এটা হচ্ছে এরকম চিকিৎসা যেটাকে চিকিৎসা বলা হয় না, সেটাকে বলা হয় যে আপনি মেডিসিনের মাধ্যমে জাস্ট জায়গাটাকে মেনটেন করে রাখছেন। আপনি ওষুধ খাচ্ছেন, সেখান থেকে আপনার ফাস্টিং পিপি দুটো আপনার নর্মাল জায়গায় রয়েছে। যেই আপনি মেডিসিনটা ছাড়বেন, আপনার ফাস্টিং পিপি আপনার ছোঁয়া বাইরে চলে যাবে। তো সেটা কোনো চিকিৎসা করা হলো না, সেটা হলো আপনার এই যে রেঞ্জটাকে জাস্ট ধামা চাপা দিয়ে রাখা। আয়ুর্বেদ যেটা করবে বা এনবিপি যেটা করবে সেটা হচ্ছে আপনার এই সমস্যার সমাধান চিকিৎসার মাধ্যমে, আপনার প্যানক্রিয়াসকে ঠিক করা, তার থেকে যে ইনসুলিন যেটা নিঃসৃত হচ্ছে সেটা যাতে ঠিক হয় সেটাকে দেখা। তো সেই জায়গাটা যদি আপনার ঠিক হয়ে যায় তাহলে কিন্তু সারা জীবন আপনাকে সুগারের জন্য ওষুধ খেতে হবে না, ওষুধ সারা জীবন নিয়ে নিয়ে আপনাকে চলতে হবে না। আপনি ট্যাবলেট দিয়ে শুরু করবেন, ইনসুলিনে গিয়ে শেষ হবে, সেই জায়গাটা আপনার যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আর শুধুমাত্র এরকম নয় যে আপনি ওষুধটা খাচ্ছেন, আপনার রেঞ্জে আছে, আপনি ভালো আছেন, একদমই নয়। সেখান থেকে কিন্তু এই ডায়াবেটিস থেকে কিন্তু আরো অন্যান্য অনেক সমস্যা চলে আসে। সেটা আপনারা হয়তো এতদিন সবাই জেনে গেছেন যে ডায়াবেটিস থেকে আপনার নার্ভ, আপনার চোখ, আপনার কিডনি, হার্ট, স্কিন সবকিছু আপনার নষ্ট হতে পারে। তো তার জন্য সঠিক সময়, একদম ইনিশিয়াল টাইম থেকে চিকিৎসাটা শুরু করুন, যাতে পরবর্তী সময় এগুলো নিয়ে আপনাকে ভুগতে না হয়। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষদের সত্যি সত্যি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে মানে এ আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, মানে আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। তোমার নাম? মায়া সাঁতরা। কোথায় বাড়ি তোমার? আমার দাসনগরে ভাবি। কি সমস্যায় ভুগছিলেন? আমার কোমরে 3টে হাড় হয়ে গেছিল, এবার আমার কোমর বেঁকে যাচ্ছিল, পুরো পায়ের একদম এ থেকে খুব ব্যথা, কিন্তু আমি বেঁকে গিয়েছিলাম। কিন্তু আমি এখানে 15 দিনে খুব সুস্থ হয়েছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ করেছিলাম, আমি তো এলাকাতে করছিলাম, আমি নার্ভের ডাক্তারকে দেখাচ্ছিলাম, আর 7 মাস ওষুধ খেয়েছি, কিচ্ছু হয়নি। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এই 15 দিন আছি।
এই 15 দিন ট্রিটমেন্টে আপনি অনেকটাই সুস্থ বোধ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগের থেকে আপনি কেমন আছেন? আগের থেকে অনেকটাই ভালো আছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এখন আপনি অনেকটাই সুস্থ সুস্থ আছি। ট্রিটমেন্টে। হ্যাঁ। আপনার নাম? ছবি ভট্টাচার্য। কি রোগে ভুগছিলেন আপনি? অস্টিওআর্থারাইটিস। কতদিন ধরে ভুগছেন এই রোগে? তাও 15-16 বছর। এর আগে এই রোগ নিয়ে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক করেছিলাম। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্ট করে এখন কেমন আছেন? আমি এখন অনেকটাই ভালো আছি, আগের থেকে আপনি কতটা ভালো? অনেকটাই ভালো, ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি অনেকটাই ভালো আছেন। অনেকটাই ভালো। আপনার নাম? উত্থান প্রাণ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উলুবেড়িয়া থানার গৌরীপুর গ্রামে। কি সমস্যা হয়েছিল আপনার? আমার এই পেটের সমস্যা একটা বিরাট ছিল। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? ভুগছিলাম ধরুন বছর 10। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? আগে বহু জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি। কোনো সুরাহা পেয়েছিলেন? না না না, পাইনি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখানে আছি 3 মাসে একটু বেশি হয়েছে, 3.5 মাস। 3 মাসের ভেতরে। কিন্তু আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছে। এখন মোটামুটি অনেকটাই ভালো, তাই তো? হুম। আপনার নাম? ভারতী পাল, কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্ববিদ্যালয়। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা আমি করিয়েছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়ে গেলে আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? আপনার নাম? গীতা সরকার, কোথায় বাড়ি আপনার? বোসপুকুর সীতারাম মন্দির। কি হয়েছিল আপনার? আর প্রথম সুগার হয়েছিল, কতদিন ভুগছিলেন সুগারে? 25 বছর। 25 বছর। এর আগে কি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করাতেন? হ্যাঁ, তাতে সুগার কমেছিল? ওঠানামা করতো। ওঠানামা করতো। আপনি এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ক মাস রয়েছেন? 2 মাস। 2 মাস। এই 2 মাসের ভেতর সুগারটা আপনার কেমন আছে এখন? এখন অনেক ভালো আছে। অনেকটাই ভালো আছেন। আর কোনো সমস্যা ছিল আপনার? হ্যাঁ, আরো অনেক রকম সমস্যা ছিল। অনেক রকম সমস্যাগুলো এখন কেমন আছেন? এখন আগের থেকে বেটার। আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? আমার প্রস্রাবের অসুবিধা ছিল, কিডনির অসুবিধা ছিল। কিডনিতে কি ছিল? কিডনিতে রিপোর্টে একটা সিস স্টোন টাইপের। হ্যাঁ আর একটা স্টোন ছিল, তাই তো? হ্যাঁ। তো আপনি কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিলেন? ডাক্তার বি শর্মার কাছে। ডক্টর বি শর্মার কাছে। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তাই তো? ইউনিয়নের রিসার্চ সেন্টার। তো এখন আপনি কেমন আছেন? এখন রিপোর্টে আমি এইগুলো ভালো বুঝতে পারছি। একবার রিপোর্টটা কি একবার দেখাতে পারবেন? যে হ্যাঁ। আপনার আগের রিপোর্টটা কি ছিল? এক এক করে দেখান। আগের রিপোর্টটা আগে দেখান। আর এখন যে রিপোর্টটা করেছেন, লাস্ট যে রিপোর্টটা করলেন, সেটা একবার দেখান। এই তাহলে রিপোর্টে আপনি একদমই সুস্থ আছেন, তাই তো? হ্যাঁ। যে রোগীর জন্য এসেছিলেন, কিডনির যে সমস্যাটা, সেখান থেকে আপনি সুস্থ আছেন, তাই তো? আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস। বাড়ি? বাড়ি বারাসাত। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেউই কিন্তু বলতে পারছি না যে আজকের দিনটা আমি একটু সুস্থ রয়েছি। কোনো না কোনো শারীরিক সমস্যা কিন্তু আমার আপনার লেগেই আছে।
8 থেকে 80 প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শারীরিক সমস্যা বর্তমান, এবং যত দিন যাচ্ছে আমাদের মধ্যে কিন্তু এই শারীরিক সমস্যাগুলো তত ডেভেলপ করছে। আমরা কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে আজকে ইন করে যাচ্ছি। হয়তো গ্যাসজনিত সমস্যা হচ্ছে কাউর, কিংবা ধরুন যাদের ডায়াবেটিক্স পেশেন্ট তাদের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, ক্যান্সারজনিত সমস্যা কিন্তু এখন ঘরে ঘরে দেখা দিচ্ছে। তার জন্য কিন্তু আর একটা রকম সমস্যা আমাদের মধ্যে ভীষণ দেখা দিচ্ছে। হয়তো হঠাৎ করেই দেখা যাচ্ছে যে আপনার হয়তো পায়ের তলাটা জ্বালা করতে শুরু করেছে, কিংবা হাত কিংবা পা অনেক সময় আপনাদের কর্ম করতে করতে গিয়ে দেখবেন অবশ হয়ে যাচ্ছে। আমরা বুঝতেই পারছি না যে সেখানে সার রয়েছে, হয়তো মনে হচ্ছে আপনার হাতটা কিংবা পাটা সেখানে আর সেই স্থানে নেই। এই ধরনের শারীরিক সমস্যা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। অনেকেই কিন্তু যখন আমাদের শারীরিক সমস্যাটা হচ্ছে, কোনো একটা মেডিসিন আমরা কিন্তু কনজিউম করছি, সেই মুহূর্তের জন্য আমাদের শারীরিক সমস্যাটা কিন্তু কেটে যাচ্ছে। কিন্তু এই যে শারীরিক সমস্যাটা আমাদের হয়ে যাচ্ছে কিংবা হচ্ছে, এটা পরবর্তীতে কত বড় শারীরিক সমস্যা হতে পারে আমরা কিন্তু কেউ আন্দাজও করতে পারি না। কিন্তু এই সকল শারীরিক সমস্যাগুলো আপনার ঠিক কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, আর কেনই বা আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনি এত শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছি, যিনি কথাগুলো খুব সুন্দর বিস্তারিতভাবে বলতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল অফিসার এবং আয়ুর্বেদিক ডক্টর এন ভট্টাচার্যা। ম্যাম, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা কখনোই বলতে পারছি না যে আজকের দিনটা আমরা হয়তো সুস্থ রয়েছি। কোনো না কোনো শারীরিক সমস্যা হয়তো আমাদের মধ্যে দেখা দিচ্ছে। তার মধ্যে একটা ব্যথাজনিত কারণ হচ্ছে, সেটা হচ্ছে নিউরোপ্যাথির মতন সমস্যা। তো এটা কি সত্যি সত্যি খুব বড় সমস্যা, নাকি এটা চিকিৎসার মাধ্যমে আদেও সুস্থ হয়ে ওঠা সম্ভব মানুষের? যদি একটু দর্শকদেরকে জানান। নিউরোপ্যাথিক পেইন মানেই হয়তো নামের মধ্যে কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে এটি আমাদের নার্ভ সংক্রান্ত একটি সমস্যা। মানে মোদ্দা কথা বলতে গেলে আপনার নার্ভের ব্যথা। এবার এই যে ব্যথা আমাদের সারা শরীরের, হয়তো সেটা আপনার হাড়ের জন্য হতে পারে, আপনার নার্ভের জন্য হতে পারে, আপনার যে মাংস পেশি রয়েছে তার জন্য হতে পারে, পেশিবদ্ধ যেটা রয়েছে মানে যেটা পেশিকে আটকে রাখছে, যেটাকে আমরা টেন্ডন বলে থাকি মেডিকেল টার্মে, তার জন্য আপনার হতে পারে। তো এই যে ব্যথা যে আপনার শরীরের মধ্যে হচ্ছে, সেই ব্যথাটাকে ডিফারেন্সিয়েট করা বা সেই ব্যথাটাকে বোঝা যে ব্যথাটা আপনার কোথায় হচ্ছে, সেটা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। সেটা যেরকম চ্যালেঞ্জের ব্যাপার আপনাদের জন্য যাদের ব্যথা হচ্ছে, শুধু এসে আপনারা বোঝেন ব্যথা, সারা শরীরে ব্যথা, কোথায় যদি আমি স্পেসিফিক জিজ্ঞেস করি যে ব্যথাটাকে আপনি অনুভব করতে পারেন যে হাড়ের মধ্যে হচ্ছে না মাংসপেশিতে হচ্ছে না শিরায় হচ্ছে, সেটা কিন্তু কেউই ঠিকভাবে কিন্তু বলতে পারে না। এইবার এই যে নিউরোপ্যাথিক পেইন, সেটা আপনি কি করে আপনি বুঝতে পারবেন যে এই ব্যথাটা আপনার নার্ভের জন্য হচ্ছে নাকি আপনার হাড়ের জন্য হচ্ছে? দেখুন, আমাদের এই যে সম্পূর্ণ শরীরে একদম মাথা থেকে শুরু করে আমাদের পায়ের আঙুল পর্যন্ত অনেকগুলো আমাদের নার্ভ রয়েছে, অনেকগুলো আর্টারিজ রয়েছে, ক্যাপিলারিজ রয়েছে। তো সেগুলো আপনার হঠাৎ করে ধরুন আপনার হাতের মধ্যে বা পায়ের মধ্যে কোথাও আপনার খুব জ্বালা হচ্ছে, বা আপনার খোঁচা দেওয়ার মতো আপনার ব্যথা হচ্ছে, আর কন্টিনিউ ব্যথাটা আপনার ধরুন মানে প্রবাহ যেরকম হচ্ছে, মানে এখান থেকে ব্যথাটা এরকম ভাবে আপনার সার্কুলেট হয়ে যাচ্ছে, যদি এরকম কোনো পেইন আপনার মধ্যে যদি আপনি ফিল করেন, তাহলে কিন্তু সেটা আপনার নিউরোপ্যাথিক পেইন, মানে নার্ভের মধ্যে আপনার সেই ব্যথাটা কিন্তু আপনার হচ্ছে। যদি কোনো হাড়ের মধ্যে আপনার ব্যথা হয়, যে আপনার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা, মোর অর লেস এগুলো কিন্তু একটা জায়গাতেই থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি ঘাড়ের ব্যথা আপনার রেডিয়েট করে এইটুকু অবধি হতে পারে, বা আপনার কোমরের ব্যথাটা রেডিয়েট করে আপনার থাই পর্যন্ত আপনার আসতে পারে। সেটা কিন্তু আপনার হাড়ের জন্য ব্যথাটা। নার্ভের ব্যথা কিন্তু আপনার কন্টিনিউ হবে, কারণ আপনার নার্ভ এরকম না যে এখান থেকে এইটুকু এসে শেষ, এখান থেকে সম্পূর্ণ হাত অবধি রয়েছে। তো আপনার গোটা হাতেই হয়তো আপনার একটা ঝিঝি ধরা বা অবশ হয়ে যাওয়া বা ভেতরে একটা ব্যথা হওয়া বা জ্বালা অনুভব হওয়া, এই সমস্যাগুলো, এই সিমটমসগুলো কিন্তু আপনার নিউরোপ্যাথিক পেইনের মধ্যে দেখা দিয়ে থাকে। আমরা বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, আমি শম্পা জানা বলছিলাম চাঁদপুর থেকে। আচ্ছা, বলুন ম্যাডাম, কি সমস্যা? আপনার সমস্যা? হ্যাঁ হ্যাঁ, আমারই প্রবলেম আছে, একটু ছেড়ে নেন। আচ্ছা, বলুন আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 27। তো আমি না মানে ধরুন কোনো কাজ করছি, মানে হাত একভাবে ধরুন বাসের হ্যান্ডেল ধরে রয়েছি বা কোনো কাজ করছি, হঠাৎ করে যখন নামাই না, মানে ঘন্টা ধরে দেখছি আঙুলগুলো আর ছাড়াতে পারি না, একটা অবশ টাইপের হয়ে যাচ্ছে আঙুলগুলো।
এটা কতদিন ধরে হচ্ছে এই শারীরিক সমস্যাটা? এটা মাসখানেক হয়েছে। যে কোনো কাজ ধরুন কোনো কিছু ধরে রয়েছে মানে অনেকক্ষণ ধরে, তারপর যখনই ছাড়াচ্ছি তখন দেখি মানে আঙুলগুলো মানে মুভমেন্ট হচ্ছে না ঠিক মতন ভাবে, মানে একটা অবস্থায় হয়ে যাচ্ছে। মানে আপনি কি এই শারীরিক সমস্যাটার জন্য আগে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়েছেন? না 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 না। আচ্ছা শুনুন ম্যাম বলছেন। আচ্ছা, এটা কি আপনার শুধু হাতের আঙুলগুলোতেই অনুভব হয়, না আপনার পায়েও এরকম আড়ষ্ট হয়ে থাকা বা পায়ে এরকম ঝিঝি ধরে যাওয়া এরকম সমস্যাগুলো হয়? পাটা যেমন ওরকম অনেকক্ষণ ধরে পাটা হয় ঝিঝি ধরে যায়, একভাবে যখন বসে রয়েছি তো যখন উঠছি তখন বেশি পাটা ওরকম প্রবলেম হয়। আচ্ছা, আপনার ঘাড়ে কোনো সমস্যা রয়েছে? ঘাড়ে কোনো ব্যথা হয় আপনার? না, ঘাড়ে কিছু প্রবলেম আছে। ঘাড়ে কোনো প্রবলেম নেই। দেখুন, আপনি যেটা বললেন না যে আপনি কোনো কিছু অনেকক্ষণ ধরে রাখার পর আপনার হাতটার মধ্যে মানে আঙ্গুলগুলো আপনার অবশ হয়ে যায় বা আড়ষ্ট হয়ে থাকে, ঝিঝি ধরে যাচ্ছে, তো আপনার তো ক্লিয়ারলি আপনার নার্ভের সমস্যা আপনার কিন্তু আসছে। আপনার বয়সটা কত বললেন? 27। তো 27 অনেক খুবই কম আপনার বয়স। তো সেই এত কম বয়সে আপনার যদি নার্ভের প্রবলেম যদি চলে আসে তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি আর কোনো জিনিস আপনি হোল্ড করে রাখতে পারবেন না। হাতে আপনি ধরলে আপনার দেখবেন হয়তো হাতটা আপনার আস্তে আস্তে একটু কাঁপছে, আপনার ট্রেমার হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে চলে আসতে পারে। আপনি একটুখানি আপনার একটা ঘাড়ের এক্সরে করান, কারণ হতে পারে যে আপনার ঘাড়ের মধ্যে সার্ভাইকাল স্পন্ডলাইটিস হচ্ছে, যেটা আপনি হয়তো ফিল করতে পারছেন না। সেটা আপনার কাজের প্রেশারেই হোক বা আপনার অনেকটা এজ কম, সেই এজে আপনি হয়তো ব্যথা বা আপনার ডিসকমফোর্টটাকে আপনি গ্রাহ্য করছেন না। হতে পারে আপনার ঘাড়ের মধ্যে সার্ভাইকাল স্পন্ডলাইটিস হচ্ছে আর সেখান থেকে আপনার নার্ভের সমস্যাটার উৎপত্তি হচ্ছে। ফর এ সেফ সাইড আপনি ঘাড়ের একটা এক্সরে রিপোর্ট করান। রিপোর্ট করলেই যে রিপোর্ট খারাপ আসবে এমন কোনো কথা নেই, আপনি সেফ সাইডের জন্য রিপোর্টটা করান। বালিশ ছাড়া ঘুমানোর চেষ্টা করুন বা আপনি একদম পাতলা বালিশে আপনি ঘুমান। আগে তো আমি বলবো আপনি রিপোর্টটা করান, আর তারপর যদি আপনি দেখছেন যে রিপোর্ট আপনার ভালো আছে তাহলে কিন্তু আপনার একটুখানি নার্ভের টেস্ট বা রিপোর্টস এগুলো করতে হবে। যাই হোক, সেটা পরের স্টেজ। একটু রিপোর্টটা করুন, আর আপনি যদি মনে করেন যে এর জন্য আপনি একটু কনসালটেন্সির প্রয়োজন রয়েছে বা ট্রিটমেন্ট করাতে চাইছেন তাহলে কিন্তু একটু আপনি আমাদের যে কোনো হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে একবার হলো আপনি একটুখানি কাইন্ডলি দেখিয়ে নেবেন। আপনি আসার সময় যদি ঘাড়ের এক্সরেটা করে নিয়ে আসতে পারেন তাহলে খুব সুবিধা হবে, খুব ভালো হবে, ঠিক আছে? আর অনেকক্ষণ ধরে আপনি একই রকম পশ্চারে বসে থাকবেন না। যদি আপনাকে টেবিল চেয়ারে বসে আপনার কাগজ কলমের কাজ হয় বা ল্যাপটপ কম্পিউটারের কাজ হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনি কাজ করুন, তারপর পশ্চারটাকে চেঞ্জ করুন। একটু আপনি যদি শুয়ে রেস্ট করার জায়গা থেকে একটু শুয়ে নিন বা একটু চলাফেরা করুন বা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন, তারপর আবার আপনি রিজিউম করুন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন ক্লিনিকে পাবেন, কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া যদি আপনাদের অন্যান্য কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই নাম্বারে ফোন করার কিন্তু কোনো সময়সীমা নেই। আপনারা যে কোনো জরুরি অবস্থাতে অবশ্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারেন। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ম্যাম, আমরা যে আলোচনা করছিলাম নিউরোপ্যাথিক পেইন নিয়ে, তো এইরকম শারীরিক যে সমস্যাগুলো কিংবা এই জন্য ব্যথাগুলো যে আমরা অনুভব করছি, সাধারণ ব্যথার সঙ্গে এর কি পার্থক্য রয়েছে? মানে আমরা কি করে বুঝবো যে আমরা নিউরোপ্যাথিক পেইনের মধ্যে দিয়েই আমরা সার্ভাইভ করছি? একদম, দেখুন, বাদ বাকি যখন আপনার কোনো ব্যথা হবে, আপনার সেটা ঘাড়ে বা কোমরে, হাঁটুতে, পিঠে, হাতের এইসব কনুয়ে বা রিস্টে যেখানেই হোক, আপনার হয়তো ব্যথা থাকবে, মারাত্মক ব্যথা থাকবে। ব্যথা থেকে আপনার ফুলে যেতে পারে, সোয়েলিং হয়ে যেতে পারে, রেডনেস চলে আসতে পারে। এরকম ব্যথা থেকে এই সমস্যাগুলো আপনার কিন্তু নর্মালি দেখা দেয়, এগুলো হতে পারে। নার্ভের যদি আপনার পেইন হয় তাহলে আপনার ব্যথার পাশাপাশি যেটা আপনি আলাদাভাবে দেখতে পাবেন সেটা হচ্ছে জ্বালা করা। সেটা আপনার হয়তো হাতের এই চেটোতে বা পায়ের তলায় জ্বালা হতে পারে, বা গোটা যে হাতে আপনার ব্যথা হচ্ছে সেখানে একটা আপনার ভেতরে ভেতরে একটা বার্নিং সেন্সেশন আপনার ফিল হতে পারে। আর ব্যথা যেটা হবে সেটা আপনার শুটিং টাইপ অফ পেইন, মানে আপনার কোনো পিন বা পেরেক দিয়ে আপনার স্কিনে খোঁচা দিলে যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা হবে আপনার। আর যদি আপনার হাড়ের কোনো ব্যথা হয় সেটা আপনার স্প্রেড হয়ে সম্পূর্ণ জায়গাটা ছড়িয়ে আপনার একটা দপদপ মতো একটা ব্যথা হবে। তো ব্যথার অনেক প্রকারভেদ রয়েছে। তো আপনার নার্ভের যদি পেইন হয় তাহলে সেটা আপনার জ্বালা থাকবে, আর আরেকটা হচ্ছে আপনার খোঁচা লাগার মতো ব্যথা আপনি অনুভব করবেন। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন?
হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যালো, কে রয়েছেন ফোনের মধ্যে? হ্যালো, আমরা তো কোনো কারণে হয়তো লাইনটার সঙ্গে যুক্ত হতে পারলাম না, তার জন্য আমাদেরকে অসংখ্যভাবে এর আলোচনা করতে হচ্ছে। ম্যাম, আমরা আলোচনা করছিলাম আর কি নিউরোপ্যাথিক পেইন নিয়ে। তো এইরকম শারীরিক সমস্যা মানে ঠিক কি কি কারণে হতে পারে যদি একটু বলেন আর কি। প্রথমত দেখুন, আপনার যদি কোনো ধরনের কোনো স্পাইনাল সার্জারি, যদি আপনার প্রিভিয়াসলি কোনো সার্জারি হয়ে থাকে, সেখান থেকেও কিন্তু আপনার একটা নিউরোপ্যাথিক পেইনের একটা সৃষ্টি হতে পারে। বা আপনার যদি কোনো ধরনের কেমো রেডিয়েশন থেরাপি যদি আপনার হয়ে থাকে, সেখান থেকেও আপনার নিউরোপ্যাথিক পেইন আপনার মধ্যে আসতে পারে। কিছু কিছু ট্রমা ইনজুরি রয়েছে, আপনার ধরুন কোনো বড় কোনো সার্জারি হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো বড় সার্জারি হয়েছে, সেখান থেকে অনেক সময় দেখা যায় যে নার্ভ হয়তো কিছুটা কেটে বাদ দিতে হতে পারে, বা কোনো ধরনের বড় সার্জারির জন্য আপনার সেটাকে হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে ফিক্সেশন করতে হতে পারে। তখনও কিন্তু আপনার এই নিউরোপ্যাথিক পেইন সেখান থেকেও কিন্তু আপনার মধ্যে আসতে পারে। তো এই নিউরোপ্যাথিক পেইনের এমন নয় যে হঠাৎ করে আপনার একদিন নিউরোপ্যাথিক পেইন শুরু হয়ে গেল। আপনার কিছু পজিটিভ ফ্যাক্টর, আগের কোনো পজিটিভ ফ্যাক্টর থেকেও কিন্তু আপনার নিউরোপ্যাথিক পেইন আপনার আসতে পারে। তার সাথে সাথে আপনার ধরুন কোনো ধরনের হাড় আপনার ক্ষয় পেয়ে যাচ্ছে, ক্ষয় পেয়ে গিয়ে সেই হাড়গুলো জুড়ে যাচ্ছে একটা আরেকটার সাথে, সেখান থেকে নার্ভগুলো কম্প্রেসড হয়ে যাচ্ছে, চেপে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হচ্ছে না, সেখান থেকেও আপনার নিউরোপ্যাথিক পেইন হতে পারে। আপনার যদি ভেরিকোজ ভেনের মতো সমস্যা থাকে, সেখান থেকেও নিউরোপ্যাথিক পেইন আসতে পারে। তো আপনার যত রকমের আপনার নার্ভের ডিজিজগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, আপনার সেটা এমএনডির মতো সমস্যা হতে পারে, সিটিএস আপনার হতে পারে, সেখান থেকেও কিন্তু আপনার নিউরোপ্যাথিক পেইনের একটা আপনার সৃষ্টি হতে পারে। নিউরোপ্যাথিক পেইন আপনার এই ব্যথাটার কারণ কিন্তু আলাদা আলাদা হতে পারে। আপনার যদি কার্পাল টানেল সিনড্রোম হয়, তার জন্য আপনার নিউরোপ্যাথিক পেইন হতে পারে। আপনার যদি মোটর নিউরন ডিসঅর্ডার হয়, তার থেকে আপনার হতে পারে। আপনার বেলস পলসি বা ফেশিয়াল পলসি যদি থাকে, সেখান থেকেও আপনার কিন্তু এই সমস্যা আসতে পারে। তো প্রত্যেকটা আপনার এই নার্ভের রোগগুলো থেকেই কিন্তু আপনার নিউরোপ্যাথিক পেইনের সৃষ্টি। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি খড়গপুর থেকে সত্যেন্দ্র দাস বলছি। আচ্ছা, বলুন সত্যেন্দ্র বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স আমার 35 বছর। ম্যাম, আমার মানে খুব পরিশ্রম করলে মানে পিছনে যে ছিদাটা ওইটা ব্যথা হয় মাঝখানে। আচ্ছা, মানে এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? আগে ছিল না, মাঝখানে হচ্ছে আর কি। আচ্ছা, শুধু এই সমস্যাটাই হচ্ছে তো? হ্যাঁ, এইটাই। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন। আপনার যে শিরদাঁড়ায় ব্যথা হচ্ছে, সেটা কি ঘাড়ে নাকি কোমরে নাকি পিঠে, কোন জায়গাটায় হয়? কোমরে হয়। আপনি ভারী কোনো কাজ করেন? ভারী কাজ বলতে আমার তো গ্রামের দিকে, তো ওই ধানের চাষটা। আচ্ছা, মানে কোমর ঝুঁকে আপনাকে কাজ করতে হয়, তাই তো? আচ্ছা, দেখুন, প্রথমত তো আপনার এই যে বারে বারে কোমর ঝুঁকে কাজ করা বা ভারী কোনো জিনিস আপনার বহন করা, সেটা আপনি হয়তো দু হাতে ভারী জিনিস নিয়ে যাচ্ছেন বা মাথায় নিয়ে যাচ্ছেন বা আপনি এরকম পিঠে করে নিয়ে যাচ্ছেন, এখান থেকেও কিন্তু আপনার কোমরের উপর অনেকটা প্রেসার পড়ছে, ঠিক আছে? তো এই প্রেসারটার জন্য কিন্তু আপনার আস্তে আস্তে আপনার হাড়গুলো ক্ষয় পেয়ে যেতে পারে। তো আপনার এখন খুব ইনিশিয়াল মানে কয়েকদিন ধরে আপনি সমস্যাটা দেখতে পাচ্ছেন। তো একটা কোমরের আপনি এক্সরে রিপোর্ট করান। আর আপাতত একটু দেখুন, আমি তো আর বলতে পারবো না যে আপনি কাজ করবেন না, ঘরে বসে থাকুন, কাজ তো আপনাকে করতেই হবে, কিন্তু সেটা আপনি সাবধানে করবেন, একটু বুদ্ধি করে করবেন। বেশি কোমর ঝুঁকে আপনি কাজ করবেন না, বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা বা খুব ভারী জিনিস তোলা, এগুলো আপনাকে কিন্তু এখন একটু অ্যাভয়েড করতে হবে। আপনার যদি মানে ভারী কোনো জিনিস তুলতে হয়, সেটা আপনি দুবারে কাজটা করুন বা কারোর সাহায্য নিন তার জন্য, ঠিক আছে? বা অনেকক্ষণ দাঁড়িয়ে আপনি থাকবেন না বা অনেকক্ষণ কোমর ঝুঁকে কাজ করছেন, সেগুলো একটু আপনাকে কিন্তু এখন বাদ দিতে হবে। যদি আপনি আপনার বাকি লাইফ স্প্যানটা যেটা রয়েছে, সেটা আপনি যদি ভালোভাবে থাকতে চান, তাহলে কিন্তু এখন থেকেই আপনাকে এগুলোর দিকে একটু ধ্যান রাখতে হবে, ঠিক আছে? এগুলোর মধ্যে একটু আপনি থাকুন, একটু গরম জলে চান করবেন, গায়ে একটু রোদ লাগাবেন, এই জিনিসটা আপনি আপাতত এখন করা শুরু করুন। কোমরের একটা এক্সরে আপনি অবশ্যই করে নেবেন। আর
তারপরও আপনার যদি মনে হয় যে না একটু আমার চিকিৎসার প্রয়োজন রয়েছে, খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করবেন, একটু জেনে নেবেন যে কখন কোথায় এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। একবার এসে একটু আপনি দেখিয়ে যাবেন, তাহলে আর নেক্সট আপনাকে এটা নিয়ে বেশি কষ্ট পেতে হবে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন আপনারা মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে আপনাদের জন্য ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার, হেরিয়াতে থাকছেন ডক্টর বি শর্মা, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেছেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গঙ্গারামপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে এবং গৌহাটিতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি শঙ্কর চন্দ্র মালিক বলছি। হ্যাঁ, কে বলছেন? একটু পরিষ্কার করে বলবেন। শঙ্কর চন্দ্র মালিক বলছি, শঙ্কর চন্দ্র মালিক। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। হ্যাঁ বলছি, আমার 40 হচ্ছিল না, তো 40 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর 2 নম্বর হচ্ছে কি বলুন তো, বুকে ব্যথা হচ্ছে, কাশতে গেলে বুকে লাগছে। এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? এই পায়খানা থেকে সমস্যা হচ্ছে। আচ্ছা, মানে এর জন্য কি কোনো ডাক্তার আগে দেখিয়েছেন? না, আমি ডাক্তারকে দেখাইনি। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন। আচ্ছা আপনার কাশি হচ্ছে বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। কাশতে কাশতে বুকে ব্যথা হয়ে যাচ্ছে? কি মানে কি লেগে যাচ্ছে। কফ বেরোয় তার সাথে? ফ্যান চালাতে হলে কি লেগে যাচ্ছে। আচ্ছা, কফ বেরোয় আপনার কাশির সাথে? না, কোনো কাশি কফ বেরোয় না। বেশ, আপনি মানে কোনো কি কাজ করেন? আপনি কোনো কলকারখানায় কাজ করেন বা ধুলোবালিতে আপনাকে বেরোতে হয়? না না, কোনো কোম্পানি কলকারখানায় আমি কাজ করি না। বেশ, আর কোনো নেশা করেন, কোনো ধূমপান করেন আপনি? না না না, কোনো নেশা মান করি না, শুধু চাটা খাই, আর কিছু খাই না। বেশ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি আপনাকে বলছি। আপনার দেখুন, এই যে আপনি বললেন যে আপনার ঠান্ডা লেগে গেছে, তার থেকে আপনার কাশি হচ্ছে বা আপনার কফ বেরোচ্ছে না কিন্তু বুকে ব্যথা হয়ে যাচ্ছে, একটু আপনি গরম জলের ভাপ নেবেন। ঠিক আছে, একটা বাটির মধ্যে আপনি জল গরম করবেন, গরম করে আপনি তার মধ্যে একটা কর্পূর দেবেন, দিয়ে সেই জলটার আপনি ভাপ নিতে থাকবেন। সেটা নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন। ঠিক আছে ম্যাডাম, আমি একটা কথা বলবো, কিছু বলছি, আমি যে কোন ডাক্তারকে ভালো দেখাতে পারবো? আপনি দেখুন, আগে একটুখানি আপনাকে বলবো যে ওই গরম জলের ভাপটা আপনি নিন, তাহলে আপনি অনেকটা রিলিফ পাবেন। ঠিক আছে, তারপর আপনার যদি প্রয়োজন হয় যে না আপনার তারপর আপনার সমস্যার সমাধান হয়নি, তখন আপনি ডক্টর দেখাতে পারবেন, ট্রিটমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আমার মনে হচ্ছে এইটুকুতে আপনার সমস্যার সমাধানটা হয়ে যাবে। ঠিক আছে, দেখুন, আয়ুর্বেদ কিন্তু সবসময় চাইছে আপনি যাতে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর জীবনযাপন করেন। তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা, যাকে বলে আপনার যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু রূপ থেকে ট্রিটমেন্ট করে থাকেন। এখানকার
অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? আমি ডায়মন্ড হারবার থেকে বুদ্ধদেব চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন বুদ্ধদেব বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি একটা জেনারেল প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই। হচ্ছে আমাদের ফ্যাটি লিভার কিংবা পেটের প্রবলেমের সাথে কি আমাদের সর্দি কাশি কানেক্টেড? যদি ডাক্তারবাবু এই ব্যাপারটা একটু বিশ্লেষণ করেন। আচ্ছা শুনুন। ফ্যাটি লিভার বললেন, আর এটা কি সমস্যা বললেন? ফ্যাটি লিভার আর পেটের প্রবলেম কিংবা মানে লুজ মোশন, এটার সাথে কি আমাদের সর্দি কাশি কানেক্টেড পেটের প্রবলেমের সাথে? দেখুন, কানেক্টেড সেরকম ভাবে ডাইরেক্টলি কানেক্টেড তো একদমই নয়, কিন্তু আপনি যদি ইনডাইরেক্টলি বলেন বা অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ বলেন, তাহলে হ্যাঁ অবশ্যই কিন্তু কানেক্টেড রয়েছে। কারণ এই যে শ্লেষ্মা যেটা রয়েছে বা কফ যেটা রয়েছে, আয়ুর্বেদ তো 3টে স্তম্ভর উপর দাঁড়িয়ে আছে, বায়ু, পিত্ত, কফ। তো এই যে কফ বা শ্লেষ্মা যেটা রয়েছে, সেটা কিন্তু অতিরিক্ত পরিমাণে যদি আপনার হয়, সেটাই কিন্তু পরবর্তী সময় আপনার পেটের মধ্যে গিয়ে আম সৃষ্টি করে, আম উৎপন্ন হয়, সেখান থেকে আপনার আমবাতের মতো সমস্যা চলে আসে। তো সেই ফান্ডামেন্টাল দিক থেকে দেখতে গেলে হ্যাঁ অবশ্যই সেটা কানেক্টেড। হ্যাঁ, আর বা আপনার যদি পেটের কোনো সমস্যা থাকে, তার থেকে আপনার ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে, সেখান থেকে আপনার চট করে ঠান্ডা লেগে যাওয়া, জ্বর, সর্দি, কাশি হওয়া, সেই সমস্যাগুলো কিন্তু আপনার আসতে পারে। তো একদম ডাইরেক্টলি কানেক্টেড আমি বলবো না, কিন্তু ইনডাইরেক্টলি পরোক্ষভাবে হ্যাঁ সেটা কিন্তু কানেক্টেড। অনেক ধন্যবাদ। আর কি বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো। ম্যাম, আমরা যতক্ষণ আলোচনা করছিলাম নিউরোপ্যাথিক পেইন নিয়ে, তো এই ধরনের যে ব্যথাজনিত সমস্যা রয়েছে তার কি সমাধান রয়েছে এনবিপিতে, যদি একটু দর্শকদেরকে জানান। ব্যথার কথা আমি একদমই বলবো না, ব্যথার সমস্যা কিভাবে রয়েছে সেটা আমি একদমই বলবো না। কারণ ব্যথাটা হচ্ছে আপনার একটা সিমটমস, আপনার কোনো একটা প্রবলেম হচ্ছে, তার একটা সিমটমস হচ্ছে ব্যথা। ব্যথা একটা কোনো রোগ একদমই নয়। যেটা আমি বারে বারে বলি যে জ্বর কোনো রোগ নয়, জ্বর হচ্ছে আপনার শরীরে অন্য কোনো একটা রোগ রয়েছে, তার একটা প্রতিফলন, তার একটা সিমটমস। তো ব্যথাটা কোনো রোগ নয়। আপনার কোথাও তো একটা কোনো কারণ রয়েছে যার জন্য আপনার ব্যথাটা হচ্ছে, সেটা নার্ভের হতে পারে বা আপনার হাড়ের বোনের হতে পারে, মাসেলসের হতে পারে। তো সেই জিনিসটাকে আগে আপনাকে ঠিক করতে হবে। যদি আপনার নার্ভ দিয়ে ব্লাড সার্কুলেশন ঠিকভাবে না হয়, আগে সেটাকে ঠিক করতে হবে। বা যদি নার্ভের মধ্যে আপনার কোথাও যদি সেটা আটকে গেছে, আপনার সেখানে কোনো ক্লগ হয়ে আছে, সেটাকে আপনার ঠিক করতে হবে। তো চিকিৎসা অবশ্যই রয়েছে, খুব সুন্দর চিকিৎসা রয়েছে। ধামা চাপা দেওয়া চিকিৎসা নয় যে ব্যথা হচ্ছে ব্যথার ওষুধ খান আপনি সেরে যাবেন, বা সারা জীবন নার্ভের ওষুধ খান আপনাকে খেয়েই যেতে হবে, সেরকম কোনো চিকিৎসা নয়। সুন্দর চিকিৎসা রয়েছে। আপনার এখানে পঞ্চকর্মা থেরাপির একটা খুব বড় জায়গা রয়েছে, খুব বড় অবদান রয়েছে এই নার্ভের সমস্যার জন্য। যেরকম আমাদের ষষ্ঠিকশালী পিণ্ডচ্ছেদ রয়েছে, পত্রপিণ্ডচ্ছেদ রয়েছে, কাপিং থেরাপি রয়েছে, বা ভেরিকোজ ভেনের জন্য লিচ থেরাপি রয়েছে। এগুলো অনেক ধরনের থেরাপি রয়েছে পঞ্চকর্মা থেরাপিতে। তার পাশাপাশি ওরাল মেডিকেশন, মেডিসিন তো অবশ্যই রয়েছে। তো খুব সুন্দর চিকিৎসা রয়েছে। আর সারা জীবনের চিকিৎসা নয়, সমস্যা রয়েছে তার একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি চিকিৎসাটা করবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার মেডিকেশনও বন্ধ হয়ে যাবে, থেরাপিরও আর প্রয়োজন পড়বে না। কিন্তু তার জন্য যেটা প্রয়োজন, সঠিক সময় সঠিক জায়গায় আপনার চিকিৎসাটা করা, সঠিক চিকিৎসাটা করা। শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবেই, কিন্তু সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে কিংবা ভয় পেলে চলবে না। সেই শরীর খারাপ যাতে আপনার সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসিত হয়, তার জন্যই কিন্তু আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো শারীরিক সমস্যারই রুটটা জানা কিন্তু ভীষণ দরকার। কারণ রুট যদি আপনাদের সঠিকভাবে চিকিৎসা করা না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের যে কোনো শারীরিক সমস্যায় বারবার ফিরে আসতে পারে, যেটা আমার আপনার ক্ষেত্রে কিন্তু একান্তই কাম্য নয়। আর তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে, আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে চলতে পারেন। এবং আজকের জন্য কিন্তু আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।